জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। এক যুগ পর বিদেশে অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। খালাসের পর আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটি করা হয়েছিল। অর্থ পাচারের মামলায় 2009 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2013 সালে তারেক রহমানকে খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট 2016 সালে ব্যবসায়ী গিয়াস আল মামুনের সাজা বহাল রাখে। একই সঙ্গে তারেক রহমানকেও দণ্ডিত করা হয়। গেল বছরের 5 আগস্টে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করেন। আপিল নিষ্পত্তি করে গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বাতিল করে হাইকোর্ট। মামলা বাতিল করায় তারেক রহমানও খালাস পান। হাইকোর্টের রায় বৃহস্পতিবার বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে 21শে আগস্ট এবং দুর্নীতি মামলাসহ সব দণ্ড থেকেই খালাস পেলেন বিএনপির এই শীর্ষ নেতা। এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই এবং আইনগতভাবে এবং অচল, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুস বলেন, হঠাৎ করে একটি দেশকে আদর্শ দেশ বানানো সম্ভব নয়। বহু বছর ধরে চলে আসা বিষয়গুলো থেকে বের হতে সময় লাগবে। আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে তার সরকার। তিনি আরও জানান, ছাত্রদের উপর শেখ হাসিনার নৃশংস হত্যাযজ্ঞের বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। দেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। 15 রমজান থেকে রাজধানীর গুলিস্তান সদরঘাট সড়কে কোনো হকার বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। একই সঙ্গে রাস্তায় কোনো পরিবহন পার্কিং করতে দেয়া হবে না বলেও জানান তিনি। দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদ উপলক্ষে প্রস্তুতি সভায় একথা জানান উপদেষ্টা। একই সঙ্গে লঞ্চে অহেতুক তল্লাশি না করার নির্দেশও দেন তিনি। এ ব্যাপারে লঞ্চ মালিকদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। 15 রমজান রাত থেকে বাল্কহেড ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। এ সময় নৌপরিবহন উপদেষ্টা বলেন, নির্ধারিত ভাড়া না মানলে নৌযানের রুট পারমিট বাতিল করা হবে। ফেরিতেও থাকবে কড়াকড়ি। গোলাপশাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। এর জন্য $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার $1 বিলিয়ন আটকে রয়েছে। সকালে রাজধানীর খামারবাড়িতে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের পাট শিল্পের সম্ভাবনা 10% ব্যবহার করা যাচ্ছে না। বাজারের ব্যাগের কাপড় সরবরাহে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে উঠতে পারে, আর এর জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত সরকার। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো বায়বীয় উদ্যোগ নয়, কার্যকরী পদক্ষেপ নিলে প্রণোদনা সহ সরকার সব সহায়তা দেবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্য যে এখনো যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেইনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার।
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় কর্মবিরতি পালন করছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনরা পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। আজ বিএসইসির কার্যালয়ে চেয়ারম্যান বা কমিশনার কেউই আসেননি, তবে ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে অবস্থান করছেন। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় সংস্থাটির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি কার্যালয়ের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেজন্যই তথ্য প্রকাশে অনীহা ছিল। দুপুরে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে তথ্য অধিকার ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী নিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়। বলা হয়, বিদ্যমান আইনে তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারিত নেই, তাই কমপক্ষে 7 দিন এবং আপিল আবেদনকারীকে 24 ঘন্টার মধ্যে তথ্য প্রদানের বিধান রাখার সুপারিশ করে তথ্য অধিকার ফোরাম। তথ্য কমিশনকে সাংবিধানিক সংস্থা করার তাগিদ দিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এখনও কেন তথ্য কমিশন গঠিত হলো না সেই জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, অতীতেও সেবারও করা হয়েছিল। তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে। তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না, এটা ব্যক্তিগত গোপনীয় তথ্য। যদিও এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে পারে। অতএব আমার অনুরোধ থাকবে, একটি জিনিস নিশ্চিত করতে হবে, যাতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। এখন নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতে পারি। রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘর ও দোকান। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার মধ্যরাতে আগুনের সূত্রপাত। রাত 4:36 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর, দোকানসহ 2টি দূরপাল্লার বাস। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কেউ হতাহত না হলেও দোকান ও বস্তিতে পড়ে যায় বিপুল সংখ্যক মালামাল। রান্নার গ্যাস থেকে আগুন লাগতে পারে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তরকারি ভাত নেনেছি পর্বতে খামু, কিছু নাই। আর হান্ডি বাতিলে কড়াই মরাই টাকা পয়সা ভিক্ষা করে ডুবাইছি। আমি ভিক্ষা করে আমার কিছু নাই। সবাই জাগেন, আগুন যে লাগছে ঘরের পিছনে। তারপরে মনে করেন আমি এই কথা বলতে বলতে আমার ঘরের তালা খুলতে মানে আমার পুরা ঘরের সব জ্বলে গেছে। বিছনার তলে 9 লক্ষ টাকা আমরা দীর্ঘ 6 দিন আগে টাকা তুলে নিয়েছি। চোপুরা জায়গা বাইনা করছি, দলিল করতে যাবো। আমার ফ্রিজ কিছুই নেই, সব জ্বলে গেছে। কিছু পাই আমি খুঁজিও নেই। চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ, এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে না। চট্টগ্রাম বন্দরে চাল নিয়ে আসা পাকিস্তানের পতাকাবাহী জাহাজ MV-CV থেকে খালাস কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারিভাবে পাকিস্তান থেকে চাল এলেও গত 1.5 দশকের সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম পাকিস্তানি জাহাজ এটি। পাকিস্তানের কাশিম বন্দর থেকে 26,250 টন চাল নিয়ে MV-CV জাহাজটি গত বুধবার বন্দরে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের 1 নম্বর জিটিতে ফেরে। পাকিস্তান থেকে মোট 52,000 টন আতপ চাল আমদানির চুক্তি করেছে সরকার। দ্বিতীয় চালানে আসবে বাকি চালগুলো। চাল খালাস কার্যক্রম পরিদর্শন করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিভিন্ন দেশ থেকে চাল আমদানির কারণে বাজারে চালের সংকট নেই। পরিবহন খরচের কারণে দাম কিছুটা বাড়তি হলেও বিকল্প উৎস হিসাবে অন্যান্য দেশের পাশাপাশি পাকিস্তান থেকেও চাল আমদানি করা হচ্ছে।
7,50,000 মেট্রিক টনের চুক্তি হয়েছে। এর মধ্যে আজকে পর্যন্ত যদি আমরা বলি, তো আজকে পর্যন্ত আমাদের 3,20,000 মেট্রিক টন শুধু পাকিস্তান না, এটা বিভিন্ন দেশ থেকে আমরা রিসিভ করেছি। আর বাকি আমরা আশা করছি যে এই রমজানের মধ্যে আরও 1 লক্ষ মেট্রিক টনের মতো আমাদের এখানে আসবে। চট্টগ্রামের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবার দিবাগত রাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিতর্কিত এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, গুলি ও আর্থিক সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে। ভূমিদস্যু এবং পাহাড় খেকো হিসাবে সাবেক কাউন্সিলর জসিমের কুখ্যাতি রয়েছে। সরকারি খাস জমি ও রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট। বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ ছিল তার হাতে। জহুরুল আলম জসিম চট্টগ্রামের 9 নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার এম.এ. মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী মিরপুর থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মালিকের বিরুদ্ধে আশুলিয়া থানায় 4টি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানায় পুলিশ। সব জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা যুদ্ধের অবসানে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই তথ্য হোয়াইট হাউস নিশ্চিত করার পরই ট্রাম্পের হুমকির খবর এসেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জীবিত মৃত সব জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে এবং গাজা উপত্যকা হামাস ছেড়ে না গেলে তাদের সবাইকে মরতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। হামাস যুক্তরাষ্ট্রের কথা না শুনলে তাদের একজন সদস্য নিরাপদ থাকবে না। এদিকে গাজা সংকট নিয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করতে কাতারে গেছেন মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহেলার। 1997 সালের পর প্রথমবারের মতো গোষ্ঠীটির সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক তৈরির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন প্রেসিডেন্ট জানান, দুই দেশের মধ্যে শিগগিরই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। তবে মার্কিন গোয়েন্দা সহায়তা বন্ধের ঘোষণায় রুশ বাহিনীর হামলা ঠেকাতে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের ক্রিভি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 7 জন। একটি আবাসিক হোটেলে এই হামলা চালানো হয়। ঘূর্ণিঝড় আলফ্রেডের প্রভাবে দমকা হাওয়াসহ ভারী বর্ষণ শুরু হয়েছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে। শনিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন শহরে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্যাটাগরি 2 মাত্রার এই ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যায় আঘাত হানার কথা থাকলেও ক্রমেই দুর্বল হয়ে আসছে। যদিও ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুত রয়েছে ব্রিসবেনের লাখো মানুষ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরটির বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন। 1974 সালের পর এবার বিরল ঘূর্ণিঝড় দেখতে যাচ্ছে ব্রিসবেনের বাসিন্দারা। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মিস্টার ডিপেন্ডেবল। ফেসবুক পোস্টে মুশফিক ক্রিকেট ক্যারিয়ারের সব অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া দেশের ক্রিকেটে নিজের শতভাগ দেওয়ার কথাও বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে শেষ কিছু সপ্তাহে খুব চ্যালেঞ্জিং সময় পার করে লিখেছেন মুশফিক রহিম তার 19 বছর ক্রিকেট ক্যারিয়ারের জন্য পরিবার, বন্ধুদের ধন্যবাদ। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত 274 ম্যাচ খেলেন মুশফিকুর রহিম। এর মধ্যে রয়েছে 9টি সেঞ্চুরি ও 49টি অর্ধশত রানের ইনিংস।
এর আগে 2022 সালে টি-20 থেকেও অবসরের ঘোষণা দেন মুশফিক। এখন শুধু টেস্ট ক্রিকেটেই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে মিস্টার ডিপেন্ডেবলকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।